রাত 10টা নাগাদ শিল্পা নিজের ঘরে ল্যাপটপের সামনে বসে অফিসের কাজকর্ম করতে ব্যস্ত থাকে। আর যা দেখে রিঙ্কির মা রিঙ্কির বাবাকে বলে, দেখেছো কালকে মেয়েটার বিয়ে, বাড়িতে লোকজন আত্মীয় স্বজন ভর্তি, আর তোমার মেয়ে এখনো অফিসের কাজকর্ম করতে ব্যস্ত। শ্বশুর বাড়িতে গিয়ে তোমার মেয়ে যে কি করবে কি জানি। তোমার মেয়েটা শ্বশুর বাড়িতে গিয়ে অফিস করতে পারবে? আরে না না, তুমি চিন্তা করো না, কাল থেকে শিল্পা 1 সপ্তাহের জন্য অফিস ছুটি নিচ্ছে। সেই জন্য অফিসের সমস্ত কাজকর্ম অন্য একজন এমপ্লয়িকে বুঝিয়ে দিচ্ছে। শ্বশুর বাড়িতে গিয়ে আমার মেয়ে সবকিছু ম্যানেজ করে নেবে, কোনো চিন্তা নেই। কারণ আমার মেয়ে খুবই ট্যালেন্টেড, ও যেরকম বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করতে পারে সেরকম বাড়ির সমস্ত কাজকর্মও করতে পারে, তাই সংসার করতে শিল্পার কোনো অসুবিধা হবে না। শিল্পা তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল, আর সে অনেক বড় এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। কিন্তু করোনাকালীন পরিস্থিতির পর থেকে শিল্পা বাড়িতেই ওয়ার্ক ফ্রম হোম করে থাকে, আর বাড়িতে বসে সময় মতো অফিসের সমস্ত কাজকর্ম করতে সে পুরোপুরিভাবে অভ্যস্ত ছিল। এরই মধ্যে দেখতে দেখতে রণজিতের সঙ্গে শিল্পার বিয়ে হয়ে যায়। আর বিয়ের পর শিল্পা যেহেতু 1 সপ্তাহের জন্য অফিস থেকে ছুটি নেয়, তাই সে 1 সপ্তাহ ধরে খুব সুন্দর করে সংসারের কাজকর্ম করে, আর সেই সাথে বাড়ির সকলের খুবই খেয়াল রাখে। কিন্তু 1 সপ্তাহ পর শিল্পার ওয়ার্ক ফ্রম হোম আবার শুরু হয়ে যায়। 6টা বাজে, তাড়াতাড়ি করে বাড়ির সমস্ত কাজকর্মগুলো করে নিই, তারপর সকালের ব্রেকফাস্ট তৈরি করে আমি 9টার সময় কাজে বসে পড়বো। এতদিন পর অফিসের কাজ শুরু হলো, আজকে অনেক কাজের চাপ থাকবে। আজকে তো আবার আমাকে বেশ কয়েকটা মিটিংও অ্যাটেন্ড করতে হবে। এই বলে শিল্পা তাড়াতাড়ি সকালের সমস্ত কাজকর্ম করার পর 9টার মধ্যেই ল্যাপটপ নিয়ে নিজের ঘরে কাজ করতে বসে পড়ে। আর সে কাজে বসার আগে ঘরের দরজা লক করে দেয়। কিন্তু দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই শিল্পার শাশুড়ি মা মধুলতা দেবী শিল্পার ঘরের দরজার সামনে এসে দরজা ধাক্কাতে শুরু করে দেয়। আর এমন সময় শিল্পা অফিসের মিটিং এ ব্যস্ত থাকে, কিন্তু বারে বারে শাশুড়ি মা দরজায় ধাক্কা দেওয়ায় শিল্পা তার মিটিং হোল্ডে রেখে দরজা খুলতে চলে যায়। কি হলো মা, আপনি আমাকে ডাকছেন কেন? আজকে থেকে কিন্তু আমার অফিসের কাজ শুরু হয়ে গেছে। আমি এখন একটা মিটিং এ আছি, মিটিংটা হয়ে যাক তারপর আমি বাইরে যাচ্ছি। বৌমার কথা শুনে শাশুড়ি মা মধুলতা দেবী ভীষণই রেগে যায়। আরে তোমার মিটিং চলছে সেটা জেনে আমি কি করব? সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই বসে আছি, তুমি তো এখনো পর্যন্ত আমাদেরকে চা দিলে না। তাড়াতাড়ি আমাদেরকে চা দাও, সকাল সকাল চা না খেলে আমার বড্ড মাথা ঝিমঝিম করে। কিন্তু আমি তো চা বানিয়ে রেখে এসেছি, রান্নাঘরে গিয়ে দেখুন চা বানানো আছে। আমি সকালবেলা চা বানিয়ে ব্রেকফাস্ট তৈরি করে তারপরেই অফিসের কাজ করতে বসেছি। এতদিন পর্যন্ত আমার অফিস ছুটি ছিল, কিন্তু আজকে থেকে আমাকে সকাল 9টা থেকে 7টা পর্যন্ত কাজ করতে হবে। শুধু মাঝখানে আমি 1 ঘন্টার জন্য ব্রেক টাইম পাবো। হ্যাঁ ঠিক আছে, আমাকে এগুলো শুনিয়ে কোনো লাভ নেই। চা করে রেখেছো সেটা আমি দেখতে পেয়েছি, কিন্তু চাটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে। আমরা কি এখন ঠান্ডা চা খাবো নাকি? যাও চা গরম করে আমাদেরকে খেতে দাও, কারণ চা গরম করতে মাত্র 2 মিনিট সময় লাগবে, আর এতে তোমার অফিসের কাজের কোনো ক্ষতি হবে না। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে শিল্পার খুবই রাগ হয়। চা গরম করতে 2 মিনিট সময় লাগবে সেটা আমিও জানি, তাহলে আপনি নিজেই 2 মিনিট সময় ব্যয় করে চা গরম করে নিন, কিংবা আপনার মেয়েকে চা গরম করতে বলুন, কারণ এখন আমার পক্ষে অফিসের মিটিং ছেড়ে চা গরম করতে যাওয়া সম্ভব নয়। সবাই আমার জন্য অপেক্ষা করছে, আমি আপনার সাথে ব্রেক টাইমে কথা বলবো। এই বলে শিল্পা আবার ল্যাপটপের সামনে গিয়ে মিটিং করতে বসে পড়ে। আর যা দেখে শিল্পার শাশুড়ি মা খুবই রেগে যায়, তাই সে রাগে গজগজ করতে করতে রান্নাঘরে চলে যায়। কোথা থেকে চলে এসেছে অফিসার ম্যাডাম, বাড়ির বৌমা আবার অফিসার ম্যাডাম হয়েছে। শ্বশুর বাড়িতে অফিস করতে এসেছে উনি, 2 মিনিট সময় নিয়ে শ্বশুর বাড়ির পরিবারকে চা গরম করে দেওয়ার মতো সময় নেই। অসহ্য একেবারে। ভেবেছিলাম বাড়িতে বৌমা চলে এলে পায়ের উপর পা তুলে আরাম করব, সেই যখন নিজেই চা গরম করে খেতে হবে, তাহলে বাড়িতে বৌমা থেকে কি লাভ? এভাবে দেখতে দেখতে কিছুক্ষণ কাটে, কিন্তু শিল্পা তখনও অফিসের কাজকর্ম করতে থাকে। এভাবেই দেখতে দেখতে দুপুর প্রায় 12টা বেজে যায়, আর তখনও শিল্পা রান্নাঘরে না যাওয়ায় মধুলতা দেবী আবার চিৎকার করতে করতে শিল্পার ঘরে আসে। এই যে দুপুরে রান্না বান্না হবে নাকি আবার বলবে দুপুরে আমাদেরকে রান্না করে খেতে হবে? বেলা 12টা বেজে গেছে, এখনো পর্যন্ত দুপুরের রান্না চাপানো হয়নি। আমরা কিন্তু দুপুরে 1টার মধ্যে খাওয়া দাওয়া করে থাকি। মা আস্তে কথা বলুন, আমি একটা ভিডিও কলে আছি, আর দয়া করে আমার রুমে আসার আগে একবার নক করে আসবেন।
যাতে অন্তত আমি কল মিউট করার সময় পাই। আর এখন রান্নাঘরে আমি যেতে পারবো না। দুপুর 1টার সময় আমার ব্রেক টাইম হবে, তখন আমি রান্নাঘরে গিয়ে আপনাদের জন্য রান্না করে দেব। এটা কি তোমার অফিসের কেবিন নাকি যে তোমার ঘরে ঢোকার আগে আমাকে অনুমতি নিতে হবে? শোনো, এটা তোমার শ্বশুর বাড়ি, এটা তোমার অফিস নয়। নাইবা তুমি আমার বাড়ির অফিসার ম্যাডাম যে তোমার কথা মতোই বাড়িতে সবকিছু হবে। আমরা সময় মতো খাবার খেতে অভ্যস্ত, আর এই বাড়ির বৌমা হিসেবে আমাদের দিকে খেয়াল রাখা তোমার কর্তব্য। এভাবে মধুলতা দেবী চিৎকার করতে করতে সেখান থেকে চলে যায়, যার ফলে শিল্পার খুবই খারাপ লাগে। তাই শিল্পা সেদিন খুব তাড়াতাড়ি ব্রেক টাইমের আগেই কাজকর্মগুলো সেরে ফেলার চেষ্টা করে, যাতে সে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে রান্না বান্না করতে পারে। কিন্তু এত তাড়াতাড়ি শিল্পা অফিসের কাজ কমপ্লিট করতে পারে না, কারণ বাড়িতে বসে অফিসের কাজকর্ম করাই শিল্পার উপর সবসময় অনেক কাজের বোঝা থাকে। তাই 1টার সময় ব্রেক টাইম হলেই মধুমিতা রান্নাঘরে যেতে পারে। 1টা বেজে গেছে, আমাকে আধ ঘন্টার মধ্যে তাড়াতাড়ি সমস্ত রান্না বান্না করতে হবে, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। এক কাজ করি, আজকে আমি প্রেসার কুকারে ডাল ভাত তরকারি সমস্ত কিছু রান্না করব, তাহলে আধ ঘন্টার মধ্যেই সব রেডি হয়ে যাবে। এই বলে শিল্পা খুব তাড়াতাড়ি প্রেসার কুকারে ডাল ভাত তরকারি ইত্যাদি রান্না করে ফেলে। আর সে যখন আধ ঘন্টার মধ্যেই তার পরিবারকে খাবার পরিবেশন করে, তখন তার শাশুড়ি মা খুবই অবাক হয়। কি ব্যাপার, তুমি তো আধ ঘন্টা আগে নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে এলে, তাহলে এত তাড়াতাড়ি তুমি ডাল ভাত তরকারি কি করে রান্না করলে? তুমি কি অনলাইনে খাবারগুলো অর্ডার করেছো যাতে তোমাকে রান্না বান্না করতে না হয়? আরে না না মা, আমি বাইরে থেকে কেন খাবার অর্ডার করতে যাব? এই খাবারগুলো তো আমি নিজে রান্না করেছি। আসলে আমি সবকিছু প্রেসার কুকারে রান্না করেছি, তো তাই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে। কি, তুমি প্রেসার কুকারে এইসব ডাল ভাত তরকারি রান্না করেছো? এ বাবা, আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি, আমাদের বাড়িতে কিন্তু আমরা প্রেসার কুকারে ডাল ভাত তরকারি কোনো কিছুই রান্না করি না। আমরা সমস্ত খাবার হাঁড়ি কড়াইতেই রান্না করি। সেই জন্য আজকে খাবারে কোনো স্বাদ পাওয়া যাচ্ছে না। প্রেসার কুকারে রান্না করলে খাবারের স্বাদ একেবারে নষ্ট হয়ে যায়। আসলে কি বলতো মা, তোমার বৌমা অফিসের কাজে ব্যস্ত ছিল, তো সেই জন্য তাড়াহুড়ো করে কোনো মতে রান্না করে আমাদেরকে খেতে দিয়েছে। ননদ এবং শাশুড়ি মায়ের মুখে এরকম ধরনের কথা শুনে শিল্পার খুবই রাগ হয়। আর সে ভালো মতোই বুঝতে পারে যে ইচ্ছাকৃতভাবে তার অফিসের কাজে বাধা দেওয়ার জন্য ননদ এবং শাশুড়ি মা তাকে প্রেসার কুকারে রান্না বান্না করতে বারণ করছে। আর এমন সময় শিল্পা ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পায় 2টোর বেশি বেজে গেছে। তাই শিল্পা খাওয়া দাওয়া না করেই তাড়াতাড়ি আবার ল্যাপটপের সামনে গিয়ে বসে পড়ে। এমনকি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম করতে গিয়ে এবং বাড়ির সকলের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে গিয়ে শিল্পা সকালবেলাতেও খাবার খাওয়ার সময় পায় না। তাই সকাল থেকে এখনো পর্যন্ত শিল্পা পুরোপুরিভাবে খালি পেটে থাকে। নিজের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে এটাই তফাৎ। বাড়িতে থাকলে মা ঠিক সময় মতো আমার সামনে খাবার নিয়ে এসে দিত, এমনকি আমি খাবার খেতে না চাইলে মা জোর করে আমাকে খাবার খাইয়ে দিত। আর শ্বশুর বাড়িতে এসে আমাকে কেউ খাবার খাওয়ার কথা জিজ্ঞাসাও করলো না। বিয়ের পর মেয়েদের পক্ষে ওয়ার্ক ফ্রম হোম করা কতটা কঠিন কাজ সেটা আমি আজকে বুঝতে পারছি। এভাবেই সময় কাটতে থাকে। আর প্রত্যেক দিনই শিল্পা যখন অফিসের কাজকর্ম করতে বসে, তখনই তার ননদ এবং শাশুড়ি মা ইচ্ছাকৃতভাবে শিল্পাকে বিরক্ত করে। এভাবেই কিছুদিন কাটে। আর একদিন শিল্পাকে ইচ্ছাকৃতভাবে বিরক্ত করার জন্য তার শাশুড়ি মা বেশ কিছু অতিথিদের বাড়িতে নিমন্ত্রণ জানায়। আর এভাবেই সবাইকে ফোন করে নিমন্ত্রণ করার পর মধুলতা দেবী সোজা শিল্পার ঘরে চলে যায়। কিন্তু শিল্পা তখন তার অফিসের বসের সঙ্গে ভিডিও কলে থাকে। প্লিজ স্যার, ডোন্ট মাইন্ড, স্টিল আই এম প্রিপেয়ারিং দ্য পিপিটি ফাইল। আই উইল রিপ্রেজেন্ট দ্য পিপিটি ফাইল অ্যাজ সুন অ্যাজ পসিবল। শিল্পা, বেশ কিছুদিন ধরে তোমার কিন্তু কাজে খুবই সমস্যা হচ্ছে। সময় মতো তুমি কোনো প্রজেক্ট ওয়ার্ক কমপ্লিট করতে পারছো না। তোমার কোনো সমস্যা থাকলে তুমি খুলে বলতে পারো। ঠিক এমন সময় শিল্পার শাশুড়ি মা বলে, বৌমা এখনই ল্যাপটপ বন্ধ করো, আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। আজকে কিন্তু বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে। তোমার শ্বশুর মশাই অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে। তুমি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে রান্না বান্নাগুলো সেরে নাও। যাও যাও, তাড়াতাড়ি ওঠো। এমন সময় শিল্পা যেহেতু তার বসের সঙ্গে ভিডিও কলে থাকে, তাই শিল্পা খুবই লজ্জিত হয়ে পড়ে। মা আপনি যান, আমি যাচ্ছি। আমি এখন আমার বসের সঙ্গে মিটিং এ আছি। স্যার আমাকে কিছু দরকারি কথা বলছেন। তোমার অফিসের গল্প শুনতে আমি রাজি নই। যেই থেকে বিয়ে করে বাড়িতে এসেছো, সেই থেকে বাড়িটা একেবারে অফিসে পরিণত করে ফেলেছো। ভেবেছিলাম বৌমা বাড়িতে বসেই অফিসের কাজকর্ম করবে বলে সংসারের কাজকর্ম করতে কোনো অসুবিধা হবে না। কারণ আমি মনে করেছিলাম সংসারের কাজকর্ম করার পর হয়তো তুমি ফাঁকা সময়ে অফিসের কাজ করবে। কিন্তু এখন তো দেখছি উল্টোটাই হচ্ছে। যখনই কিছু বলতে আসছি তখনই শুধু অফিস আর অফিস।
এভাবে মধুলতা দেবী ভীষণ বাজেভাবে শিল্পাকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে। শিল্পা ইশারা করে তার শাশুড়ি মাকে চুপ করার কথা বললেও সে কিছুতেই চুপ করতে চায় না। শিল্পা, তোমার অফিসের কাছে কেন যে এত সমস্যা হচ্ছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। ওকে, আই উইল টক টু ইউ লেটার। তুমি কালকে ফ্রি হয়ে আমাকে কল ব্যাক করবে, কেমন? বসের মুখে এরকম কথা শুনে শিল্পা খুবই ভয় পেয়ে যায়, কারণ সে ভাবে বস হয়তো তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেবে। তাই শিল্পা ভীষণ পরিমাণে দুশ্চিন্তা করতে থাকে। আর বাধ্য হয়ে সেদিনের মতো অফিসের কাজকর্ম থেকে ছুটি নিয়ে শিল্পা বাড়িতে আসা অতিথিদের আপ্যায়ন করে। কিন্তু রাত্রিবেলা যখন রণজিৎ বাড়িতে আসে তখন শিল্পা সমস্ত কিছু রণজিৎকে খুলে বলে। আর রণজিৎ খুবই ভালো বিচারবোধ সম্পন্ন ছেলে হওয়ায় সে শিল্পার সমস্যার কথা ভালো মতো বুঝতে পারে। তুমি খুব ভালো করেই জানো রণজিৎ, আমি খুব কষ্ট করে এই চাকরিটা পেয়েছিলাম, আর এই চাকরিটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি কিছুতেই এই চাকরিটা হারাতে চাই না, কারণ তুমি ভালো করেই জানো আমার ভাই বোন বলতে কেউ নেই, আর আমার বাবা মায়ের শেষ সম্বল কিন্তু আমি। তাই আমি আর্থিকভাবে আমার বাবা মাকে সাহায্য করতে চাই। সেই জন্য যাই হয়ে যাক না কেন আমি এই চাকরিটা কিছুতেই হাতছাড়া করতে চাই না। আর কালকে বস আমাকে ফোন করতে বলেছেন, জানি না উনি আমাকে কি বলবেন, কিন্তু আমি বসের কাছে একটা প্রস্তাব রাখতে চলেছি। আমি আর ওয়ার্ক ফ্রম হোম করব না। আমি আগে যেরকম অফিসে গিয়ে চাকরি করতাম সেরকমই চাকরি করব। আর তাতে যদি তোমার পরিবারের কারো সমস্যা হয় তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব। এরকম কথা শুনে রণজিতের কিছু করার থাকে না। আর পরের দিন শিল্পা যখন তার অফিসের বসকে ফোন করে তখন তার বস শিল্পাকে অফিসে গিয়ে কাজকর্ম করারই পরামর্শ দেয়। আর যা শুনে শিল্পা খুবই খুশি হয়। তাই পরের দিন সকালেই শিল্পা অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। আর যা দেখে শিল্পার শাশুড়িমা এবং ননদ একেবারে চমকে যায়। কি হলো বৌমা, তুমি সাজগোজ করে কোথায় যাচ্ছ? বাপের বাড়িতে যাবে নাকি তুমি? যাওয়ার আগে তো আমার কাছ থেকে একবারও অনুমতি নিলে না। আমি বাপের বাড়িতে যাচ্ছি না, আমি অফিস যাচ্ছি, কারণ আজ থেকে আমি আর বাড়িতে অফিস করব না। আমি এবার থেকে আমার অফিসে গিয়েই চাকরি করব। সকালে জলখাবার আমি রান্না করে দিয়েছি, দুপুরে এবার আপনি আর আপনার মেয়ে কষ্ট করে রান্না করে খাবেন। আর রাত্রিবেলা এসে যদি সম্ভব হয় তাহলে আমি রান্না করব। আশা করছি আপনারা খুব ভালো মতোই বুঝতে পারছেন আমি কেন এরকম পদক্ষেপ নিয়েছি। আপনারা যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করতেন, আমার প্রতি একটু সহানুভূতি প্রদর্শন করতেন, তাহলে আমি বাড়িতে থেকেই আমার অফিসের কাজ করতে পারতাম। এখন আমি আসছি। এই বলে শিল্পা অফিসে চলে যায়। কিন্তু শিল্পার ননদ এবং শাশুড়ি মা চাইলেও কিছু করতে পারে না, কারণ রণজিৎ পুরোপুরিভাবে শিল্পাকে সাপোর্ট করে। তাই এবার তারা শিল্পার উপর পুরোপুরিভাবে বাড়ির কাজকর্মের জন্য নির্ভর করতে পারে না। বাড়িতে অন্তত কিছু কিছু কাজকর্ম তাদেরকে করতে হয়। এভাবে শিল্পার শাশুড়ি মা এবং ননদ নিজেদের ভুল বুঝতে পারে। আর তারা এখন বাড়ি বাড়ি শিল্পাকে বাড়িতে থেকেই অফিস করার কথা বললেও শিল্পা তাদের কথাতে কিছুতেই রাজি হয় না। প্রত্যেকটা মানুষেরই নিজেদের পছন্দের খাবার থাকে, তেমনি ফাল্গুনিরও পছন্দের খাবার ছিল বিরিয়ানি। সে বিরিয়ানি খেতে এতটাই ভালোবাসে যে তার নিজের বিরিয়ানির ভাগ থেকে সে একটা চালও কাউকে দিতে চাইতো না। এই বিরিয়ানির ভাগ দেওয়া বন্ধ করতে সে নানান রকমের পন্থা গ্রহণ করতেই থাকে। কোনোদিন ইচ্ছা করে নিজের বিরিয়ানিতে বেশি লঙ্কা মিশিয়ে দেয়, আবার কোনোদিন ইচ্ছা করে বেশি বেশি তেল মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে। প্রথম তার শ্বশুর বাড়ির কেউ এটা বুঝতে না পারলেও ধীরে ধীরে তার এই চালাকি সবাই ধরে ফেলে। তুমি আজও বিরিয়ানি বানিয়েছো? আমাকে একটু দিও তো। অনেকদিন থেকে আমার বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছিল। বাইরের দোকানগুলোতে তেল ঝাল মশলা বড্ড বেশি থাকে তো, তাই বাইরে কিনে খেতে পারি না। আমিও তো প্রচন্ড ঝাল মশলা দিয়েই বানিয়েছি। আমার বানানো বিরিয়ানিও তুমি খেতে পারবে না। আজকে তো আর কিছু করা যাবে না, আমি তোমাকে না হয় অন্য কোনো দিন বিরিয়ানি বানিয়ে দেবো। আমি তো এই তেল ঝাল মশলা দেওয়া বিরিয়ানিটাই খাবো। বাড়ির বিরিয়ানিতে তেল ঝাল মশলা থাকলেও তেমন কিছু ক্ষতি হয় না। তুমি নিয়ে এসো, আমার আজ বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছে, আমি খাবোই। আচ্ছা, মুশকিলে পড়লাম তো। আমার যে ভালো লাগে না কাউকে আমার বিরিয়ানির ভাগ দিতে, সেটা কি এরা বোঝে না? অদ্ভুত তো। এত কি ভাবছো শুনি? যাও গিয়ে নিয়ে এসো। বিরিয়ানির গন্ধে পেটের ভিতর তো ছুঁচোগুলো ডন বৈঠক করছে মনে হচ্ছে। তাড়াতাড়ি নিয়ে এসো। সুরেশের কথা শুনে ফাল্গুনি সেখান থেকে চলে যায়। কিন্তু ফাল্গুনির কিছুতেই সুরেশকে তার ভাগ থেকে বিরিয়ানি দিতে একেবারেই মন চায় না। সে রান্নাঘরে গিয়ে থালা বাসন নিয়ে নাড়াচাড়া করতে করতে কিভাবে সুরেশকে তার বিরিয়ানির ভাগ দেওয়া থেকে আটকানো যায় এটাই সে ভাবতে থাকে। তখনই ভাবতে ভাবতে হঠাৎই তার মাথায় একটা বুদ্ধি আসে। সে নিজের বুদ্ধির কথা ভেবে মনে মনে খুবই খুশি হয়। বেশ কিছুক্ষণ পরে সে বেশ কিছুটা বিরিয়ানি প্লেটে করে নিয়ে এসে সুরেশকে দেয়। সুরেশ বিরিয়ানিটা দেখে একেবারে চমকে ওঠে। ইস, কি বানিয়েছো এটা? দেখেই তো গা গুলিয়ে উঠলো। সরাও এটাকে আমার সামনে থেকে। পুরো খাওয়ার ইচ্ছাটাই মাটি হয়ে গেল।
এমা, সে কি? বিরিয়ানি খাওয়ার ইচ্ছে চলে গেল কেন? একটু আগেই তো তুমি বললে তোমার পেটে নাকি ছুঁচোরা ডন বৈঠক দিচ্ছে। তাহলে হঠাৎ কি হলো? নাও নাও, খেয়ে নাও, তাহলে তো ঠান্ডা হয়ে যাবে। বিরিয়ানির মধ্যে এরকম সিদ্ধ সিদ্ধ করে বেগুন দিয়ে রেখেছো কেন? আর আমাকে বলছো এই বিরিয়ানিটা খেতে? তুমি জানো না যে আমি বেগুন পছন্দ করি না? পুরো মুডটাই নষ্ট করে দিলে। ধুর ধুর। আমি তোমার জন্য ইচ্ছে করে সিদ্ধ বেগুন দিয়েছি নাকি? আমি তো আজকে বেগুন বিরিয়ানি বানিয়েছি। সেদিন ইন্টারনেটে এই রেসিপিটা অনেক জায়গায় দেখলাম, অনেক লোক এই রেসিপিটা ট্রাই করেছে আর তাদের সবার পছন্দ হয়েছে। তাই আমি ভাবলাম আজকে আমিও ট্রাই করি। তোমার এই অদ্ভুত আর ভয়ঙ্কর রেসিপি তুমি একাই ট্রাই করো। আমি তোমার এই বিরিয়ানি খেতে চাই না। এখন তো মনে হচ্ছে আমি তোমার কাছে বিরিয়ানি চেয়ে খুব ভুল করে ফেলেছি। তোমার ভালো লাগেনি বলে এত সুস্বাদু একটা খাবারকে এভাবে অপমান করো না। এতে না ভালো লাগার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ভালো লাগারই বা কি আছে শুনি? এতদিন তো শুধু ঝাল তেল মশলা সব বেশি মেশাতে, এখন তো দেখছি বেগুনে মেশাতে শুরু করে দিয়েছো। এইভাবে সুরেশ এবং ফাল্গুনির মধ্যে বেশ ভালো রকমের কথা কাটাকাটি শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরে সুরেশ সেখান থেকে চলে গেলে ফাল্গুনি নিজের মনের মতো করে বিরিয়ানি সাজিয়ে খেতে বসে। এরকম চালাকি করার পরে ফাল্গুনি মনে মনে খুবই খুশি হতে থাকে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। সুরেশের কাছ থেকে তাদের বাড়ির প্রায় প্রত্যেকেই জানতে পেরে যায় যে ফাল্গুনি বেগুন দিয়ে বিরিয়ানি খায়, অর্থাৎ বেগুন বিরিয়ানি খায়। এমন অদ্ভুত রান্নার কথা শুনে তাদের এক প্রতিবেশী শ্যামলী দেবী সেখানে আসে। তোমার সাথে কি সুরেশের কোনো ঝগড়াঝাটি হয়েছে? হলে কিন্তু তুমি আমাকে জানাতে পারো। আমি তোমাকে সম্পর্ক টিকিয়ে রাখার ভালো উপদেশ দিতে পারি। কই না তো, আমাদের তো কোনো ঝগড়া হয়নি। আপনার কেন মনে হলো যে আমাদের ঝগড়া হয়েছে? আরে তুমি চিন্তা করছো কেন? ঝগড়া হলে তুমি আমাকে বলতে পারো। আমি তো বলছি আমারও যখন আমার স্বামীর সাথে ঝগড়া হয় আমি ওকে ইচ্ছা করে ভুলভাল খাবার খেতে দিই। তুমিও তো সেটাই করো শুনলাম, তাই তোমার সঙ্গে কথা বলতে এলাম। আমি কাউকে কোনো রকমের ভুলভাল খাবার খেতে দিইনি। আমি যেটা খাই সবাইকেও তো সেটাই খেতে দেব। ঠিক ভুল খাবার আবার কি জিনিস? তার মানে তুমি কি বলতে চাইছো বেগুন বিরিয়ানিটা ভুল কিছু নয়? এই খাবারটা খাওয়া যায়, তাই তো? হ্যাঁ, একদম খাওয়া যায়। আমি তো প্রায় দিনই খাই। আপনি খাবেন? আপনার জন্য নিয়ে আসবো। আমি আজকেও বেগুন বিরিয়ানি রান্না করেছি। না গো মা, আমাকে তোমার পছন্দের খাবার খাওয়াতে হবে না। আমি চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি হয় জানি, আর আমি ওগুলো খেয়েই খুশি আছি। এই বলে শ্যামলী দেবী সেখান থেকে চলে যায়। দিনের পর দিন ফাল্গুনির এই বুদ্ধিটা এত ভালোভাবে কাজে আসছে দেখে ফাল্গুনি প্রচন্ড পরিমাণে খুশি হয়। আজকাল কেউ তার কাছে আর বিরিয়ানি খেতে চায় না। এমনকি সে নিজে কাউকে বিরিয়ানি দিতে গেলেও তাকে সবাই বিরিয়ানি ফিরিয়ে দেয়। এই ঘটনায় ফাল্গুনি বেশ মজা উপভোগ করে। সে ইচ্ছা করে জোর করে সবাইকে তার নিজের বানানো বেগুন বিরিয়ানি খাওয়ানোর জন্য বলতে থাকে। ফাল্গুনি তার বানানো বিরিয়ানি নিয়ে আসছে দেখলেই সবাই নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায়। এমনই একদিন। তুমি কি শুরু করেছো বলো তো বৌমা? তোমার এই বেগুন বিরিয়ানির পাগলামি নিয়ে সারা পাড়ার লোকের কথা শুনেছো? আমাদের গোটা পাড়ায় কেউ এমন নেই যে জানে না তুমি বেগুন বিরিয়ানি খেতে ভালোবাসো। কত লোকের তো কত অদ্ভুত অদ্ভুত খাবার পছন্দ হয়, কই সেগুলো নিয়ে তো এত সমালোচনা হয় না? কেউ চকলেট দিয়ে ফুচকা খায়, আবার কেউ মোমোর মধ্যে ম্যাগি দিয়ে ম্যাগি মোমো খায়। ওগুলো তাও একটা খাওয়ার মতো জিনিস। চকলেট দিয়ে ফুচকা খেতেও ভালো লাগে আর ম্যাগি মোমো খেতেও ভালো লাগে, কিন্তু তুমি যে খাবারটা খাও সেটা ভালো লাগা তো দূর, সেটার নাম শুনলেই লোকের গা গুলিয়ে উঠবে। আমার তো বেশ ভালো লাগে। কি সুন্দর ছোট ছোট সিদ্ধ বেগুনের সঙ্গে হলুদ হলুদ বাসমতি রাইস, তার সাথে আবার মশলা দিয়ে কষানো আলু। আমার তো ভেবেই জিভে জল চলে আসছে। আমি একটু পরেই খেতে বসবো। আপনি একটু খাবেন নাকি আজকে? যারা বিরিয়ানি আবিষ্কার করেছিল তারা যদি তোমার এই রেসিপির কথা জানতে পারে তাহলে হয়তো আবার জ্যান্ত হয়ে উঠে আসবে তোমাকে শাস্তি দেওয়ার জন্য। শাস্তি কেন, প্রশংসাও তো করতে পারে। আমি খাবারটাকে একটা নতুন মাত্রা এনে দিয়েছি, এটা আপনাদের মানতেই হবে। সিদ্ধ সিদ্ধ নরম বেগুনগুলোর জন্য বিরিয়ানি বেশি শুকনো হলেও গিলে খেতে অসুবিধা হয় না, আর স্বাদটাও কিন্তু দারুণ হয়। তোমার বিরিয়ানির স্বাদ তুমি তোমার কাছেই রাখো, আমি আর এসব শুনতে চাই না। এই বলে কনক দেবী সেখান থেকে চলে যেতে যাবে এমন সময় ফাল্গুনি তার বেগুন বিরিয়ানির থালাটা সাজিয়ে নিয়ে চলে আসে। বিরিয়ানির থালার মধ্যে মাংস, আলু, ডিমের সঙ্গে সঙ্গে বেগুন সিদ্ধ থেকে কনক দেবীর গা গুলিয়ে ওঠে। সে আর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। ফাল্গুনির এই অদ্ভুত খাবার খাওয়ার অভ্যাসের কারণে আজকাল কেউ তার সঙ্গে খাবার খেতেও বসে না। এখন ফাল্গুনির বেজায় আনন্দ। কাউকে নিজের বিরিয়ানি থেকে একটা দানা ভাগ দেওয়ার থেকে এভাবে একা একা বসে খাওয়া অনেক ভালো। আমি যতদিন একা খাবো ততদিন আমাকে বেগুন বিরিয়ানি পছন্দ করার অভিনয়টাও করতে হবে।
এই সমস্ত কথা ভাবতে ভাবতে ফাল্গুনী মনের সুখে বিরিয়ানি খেতে থাকে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। ফাল্গুনীর এই প্রত্যেকদিন বেগুন বিরিয়ানি খাওয়াটা সুরেশ এবং তার মায়ের বড্ড অদ্ভুত লাগে। তারা এই বিষয় নিয়ে নিজেদের মধ্যে নানান রকমের আলোচনা করতে থাকে। আমার না খুব অদ্ভুত লাগছে জানো তো, যে মেয়েটা বিরিয়ানি খেতে এত ভালোবাসে সে কখনো এইভাবে বিরিয়ানির অপমান করবে বলে আমার তো মনে হয় না। কিছু একটা তো ব্যাপার আছে যেটা আমরা দেখেও দেখতে পাচ্ছি না। তোর বউয়ের ব্যাপার স্যাপার আমি কিছুই বুঝতে পারি না। সেদিন তো দেখলাম আমার চোখের সামনে রান্নাঘর থেকে এক থালা বেগুন বিরিয়ানি নিয়ে এসে বসে পড়লো। নিয়ে আসতে তো আমিও দেখেছি, কিন্তু তুমি কি কখনো ওকে বেগুনগুলো বিরিয়ানিতে খেতে দেখেছো? আমি তো কখনো দেখিনি। কিভাবে দেখবো বলতো? আমরা কি আর ওর সাথে খেতে বসি? হয়তো প্রত্যেক দিনই ও বেগুন বিরিয়ানি খায়। তোমার একটা কথা মনে আছে কিনা জানি না, তবে কয়েকদিন যাবত আমার সেই কথাটা বড্ড মনে হচ্ছে। সেই যে কয়েক বছর আগে তোমার আর বাবার অ্যানিভার্সারির দিন আমরা একটা বড় বিরিয়ানি রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেদিন কি হয়েছিল তোমার মনে আছে? এভাবে সুরেশ তার মাকে তাদের জীবনে ঘটে যাওয়া কয়েকটা ঘটনা মনে করিয়ে দিতে থাকে। আজ থেকে প্রায় 1.5 বছর আগের কথা, যখন ফাল্গুনী, সুরেশ এবং সুরেশের বাবা মা চারজনে মিলে শহরের এক বড় বিরিয়ানির রেস্টুরেন্টে গিয়েছিল সুরেশের বাবা মায়ের বিবাহ বার্ষিকী উদযাপন করার জন্য। সেদিন সবাই খুবই খুশি ছিল, কিন্তু হঠাৎই একটা খুব সামান্য কারণে ফাল্গুনীর মাথা একেবারে খারাপ হয়ে যায়। ওয়েটার, ওয়েটার, কে আছো? এদিকে এসো। তোমাদের এই বাড়াবাড়িগুলোর জন্য দেখছি রেস্টুরেন্টে এসে আর কিছুই খাওয়া যাবে না। এত অমনোযোগী হলে চলবে? কি হয়েছে ম্যাডাম? আপনার অর্ডারে কিছু সমস্যা হয়েছে নাকি? আমাকে বলুন, আমি ঠিক করে দিচ্ছি, কিন্তু প্লিজ এভাবে চিৎকার করবেন না। সামান্য মানে? ভয়ঙ্কর সমস্যা। আমার বিরিয়ানির মধ্যে একটা শসার টুকরো ছিল। এটা কি বিরিয়ানির রাইসের নিচে থাকার কথা? ওটা হয়তো আপনাদের অর্ডারটা নিয়ে আসার সময়তেই হয়েছে। আর এটা তো খুব বড় একটা ইস্যু নয়, কারণ বিরিয়ানির সাথে স্যালাড তো আমরা খেয়েই থাকি, তাই না? এটা ইস্যু নয়। এই শসার টুকরোটার জন্য আমার বিরিয়ানির রাইসগুলো কেমন ভিজে হয়ে গেল দেখো। আমি আমার বিরিয়ানির সঙ্গে পেঁয়াজ ছাড়া আর কিছুই খেতে ভালোবাসি না। বিরিয়ানিতে সবজি দেওয়া মানে ভয়ঙ্কর পাপ করা। এখনই এটা পাল্টে আমাকে আরেক প্লেট ফ্রেশ বিরিয়ানি এনে দাও, তাড়াতাড়ি যাও। ওয়েটার ফাল্গুনির বিরিয়ানির প্লেটটা নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে আবার তাকে একদম ফ্রেশ বিরিয়ানি নিয়ে এসে দেয়। এই ঘটনা মনে পড়তেই সুরেশের সঙ্গে কনক দেবীরও কেমন যেন সন্দেহ হয়। তারা দুজনেই ফাল্গুনিকে হাতে নাতে ধরার বন্দোবস্ত করে। আমি আজকে এই বৌমার সঙ্গে খেতে বসবো। ও যতই বাহানা করুক আমি কিছুতেই ওর কাছ থেকে উঠে যাব না। তুইও পারলে তাই কর। আমার তো ওখানে বসে খেতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই বিরিয়ানির প্লেটে সেদ্ধ সেদ্ধ বেগুনগুলো দেখলে না আমি নিজেটাকে নিজে ধরে রাখতে পারি না, তাই ঘরের ভেতরে চলে আসি। আজকে দিনটা তো একটু ম্যানেজ করতেই পারবি, তাহলে কে কতটা খাঁটি সেটা প্রমাণ হয়ে যাবে। এই বলে তারা মা ছেলে দুজনেই খাওয়ার সময়ের জন্য অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে রাত হয়ে আসে। ফাল্গুনি নিজের থালায় শুধুমাত্র বিরিয়ানি সাজিয়ে নিয়ে এসেছে দেখে তার শাশুড়ি মা এবং স্বামী দুজনেই চমকে যাওয়ার অভিনয় করে। আর তার থেকেও বেশি চমকে যায় ফাল্গুনি খাবার টেবিলে তার স্বামী এবং শাশুড়ি মাকে বসে থাকতে দেখে। সেদিন ফাল্গুনি তার বিরিয়ানির প্লেটে সিদ্ধ বেগুন রাখতে ভুলে গিয়েছিল, আর এই ঘটনা সুরেশের ঠিকই নজরে পড়ে। এ কি, তোমার থালায় একটাও বেগুন নেই কেন? আজকে বেগুনের উপর রাগ হলো নাকি? প্রত্যেকদিন তো একভাবে বেগুন বিরিয়ানিই খাচ্ছি, তাই আজকে আমার একটু অন্য কিছু খেতে ইচ্ছা হলো। আমি কি সেটাও খেতে পারবো না? তা কেন পারবে না? নিশ্চয়ই পারবে। তবে আমারও আজকে খুব দেখার ইচ্ছে ছিল তুমি কিভাবে অতটা বেগুন বিরিয়ানি একা একাই খেয়ে শেষ করে ফেলো। তাই তো বলছি, যাও যাও বেগুন নিয়ে এসো। এইভাবে তারা মা ছেলে মিলে ফাল্গুনিকে বেগুন বিরিয়ানি খাওয়ার জন্য জোর করতে থাকে। তাদের সঙ্গে আর পেরে না উঠে ফাল্গুনি শেষ পর্যন্ত সত্যি কথা বলে দেয়, আমি একদিনও বেগুন বিরিয়ানি খাইনি। ওটা বানিয়েছিলাম শুধুমাত্র এই কারণেই, যাতে আমার বিরিয়ানি থেকে কাউকে ভাগ দিতে না হয়। আমার বিরিয়ানি আমার কাউকে দিতে ইচ্ছা করে না, সেই কারণেই তো আমি এমন একটা সবজি এই বিরিয়ানির মধ্যে দিতাম যেটা অনেকেই অপছন্দ করে। আর বেগুন তো সুরেশের সবচেয়ে অপছন্দের খাবার। আমি জানতাম এমন খাবার দেখলে ও ভীষণ চমকে যাবে আর আমার কাছ থেকে কখনো বিরিয়ানির ভাগ চাইবে না। এই কথা শুনে সবাই খুবই অবাক হয়। তারা ফাল্গুনির মনের দিকটাও বুঝতে পারে। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারপর থেকে তাদের বাড়িতে বিরিয়ানি তৈরি হলে দুটো হাঁড়িতেই বিরিয়ানি তৈরি হবে, একটা শুধুমাত্র ফাল্গুনির জন্য আর একটা বাকি সকলের জন্য। এই ঘটনায় ফাল্গুনি প্রচন্ড খুশি হয়। তারপর থেকে তাদের বাড়িতে আর কোনো রকমের মনোমালিন্য থাকে না।